নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমরা আলোচনা করব কয়েকটা এপিসোড আগে যখন আমি বলেছিলাম যে প্রমোটার্সরা বিভিন্ন কোম্পানিতে স্টেক সেল করছেন এবং তার প্রভাব কি পড়ছে একটি নির্দিষ্ট কোম্পানির ওপর। যেমন হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে তার প্রমোটার তিনি স্টেক সেল করেছেন, অতীতেও তিনি স্টেক সেল করেছেন, তবে আগামী 6 মাসের মধ্যে তিনি আর ফার্দার স্টেক সেল করতে পারবেন না। কিন্তু তারপরেই দেখা যাচ্ছে যে বেশ কিছু কোম্পানিজ, অতি নামি দামি কোম্পানিজ, কিন্তু তারা তাদের কন্টিনিউয়াসলি তাদের স্টেক সেল করে চলেছেন, অর্থাৎ নিজস্ব কোম্পানিতে নিজেদের হাতে থাকা শেয়ার তারা বিক্রি করছেন। এর মধ্যে আদানি এন্টারপ্রাইজেস রয়েছেন বা আদানি গ্রুপ রয়েছে, তাই তারা অবশ্য অন্য একটি কোম্পানি সাংঘি ইন্ডাস্ট্রিজে তারা তাদের স্টেক সেল করেছেন থ্রু অফার ফর সেল OFS এর মাধ্যমে। এছাড়া মে মাসে অর্থাৎ ইলেকশন রেজাল্টসের ঠিক আগে সিপলা, একটা বড় ফার্মা কোম্পানি, ভারতবর্ষের অন্যতম নামী কোম্পানি, তারা তাদের স্টেক সেল করেছে। এছাড়া আরেকটা যেটা গুরুত্বপূর্ণ যে বেদান্ত লিমিটেড ভারতবর্ষে, তারা তাদের স্টেক সেল করেছে। এবং মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে, তার ঠিক কয়েকদিন আগে তাদের যিনি কর্ণধার শ্রী অনিল আগরওয়াল, উনি জানিয়েছিলেন যে তাদের এই মুহূর্তে কোনো স্টেক সেল করার পরিকল্পনা নেই, অথচ ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু অন্য একটি তাদেরই একটি প্রমোটার গ্রুপ তারা এবং আরেকটি কোম্পানি, তারা দুজনে মিলিয়ে, যারা অবশ্যই বেদান্ত রিসোর্সেসের সঙ্গে যুক্ত, তারা কিন্তু স্টেক সেল করেছেন। এটা কিন্তু বেদান্তর ফার্স্ট টাইম স্টেক সেল নয়, এর আগে কিন্তু বেশ কয়েকবার, মাত্র কয়েক মাসের মধ্যে তারা স্টেক সেল করেছেন। এবং প্রায় কিন্তু ক্রমাগত দেখা যাচ্ছে গত 13টা কোয়ার্টার ধরে কিন্তু বেদান্ত লিমিটেডের কিন্তু স্টেকস কিন্তু ক্রমাগত কমে আসছে। আজকের আমরা আলোচনা ডেফিনেটলি এটা করব এবং আরেকবার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন, যারা বিনিয়োগকারীরা রয়েছেন, তাদের মনে করাবার চেষ্টা করব যে এক্স্যাক্টলি যদি একটা কোম্পানিতে প্রমোটার স্টেক সেল করেন সেক্ষেত্রে তার কি প্রভাব আসে সেই কোম্পানিটার ওপর, এবং বিনিয়োগকারীরা সেক্ষেত্রে কি করে থাকেন বা কি করছেন সেটা নিয়েও ডেফিনেটলি আজকের আলোচনা করব। এর আগে আমি জানিয়েছিলাম, তাহলে আজকে আলোচনা শুরু করা যাক, যে হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিসে 91.3 লক্ষ শেয়ার বিক্রি হয়েছিল, 834.87 টাকা প্রতি শেয়ার, এবং প্রায় 6% কিন্তু কোম্পানির স্টেক কিন্তু প্রমোটার বিক্রি করে দিয়েছিলেন, সেটা ছিলেন অশোক সুটা। তার এর আগে ছিল 38.34% স্টেক। এরপর বেদান্ত রিসোর্স লিমিটেডের আরেকটি সাবসিডিয়ারি বলা যেতে পারে, তারা সম্প্রতিকালে তারা স্টেক সেল করেছেন 2.6% বেদান্ততে, এবং 4,408 কোটি টাকার এই ডিলটা ছিল। এবার সবচেয়ে মজার ব্যাপার যেটা ইকোনমিক টাইমস থেকে আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রায় 200টার বেশি কোম্পানি তারা একসঙ্গে প্রায় 33,000 কোটি টাকার নিজেদের স্টেক বিক্রি করেছেন, এবং গত 2 মাসে, অর্থাৎ গত 2 মাসে প্রমোটার্সরা কিন্তু 33,000 কোটি টাকার স্টেক সেল করেছেন। এবং মজার ব্যাপার দাঁড়াচ্ছে যে এটা প্রথমবার নয়, যখন ঠিক ইলেকশনের পর, অর্থাৎ ইলেকশনের ফলাফল বের হওয়ার পরই একটা যেন হিড়িক পড়ে প্রমোটার্সদের মধ্যে নিজস্ব স্টেক সেল করা। সেটা কি কারণ, সেটা পরে বিস্তারিত একদম হয়তো আলোচনা করা যাবে, তবে এটা ঘটনা। খেয়াল করে দেখবেন লোকসভা ইলেকশনের ঠিক পর বা ঠিক কিছুদিন আগে কিন্তু স্টেক সেল হতে থাকে। এইবার তবে অনেকের বক্তব্য আর কি, সেটা হচ্ছে বিশেষ করে ইকোনমিক টাইমস যেটা বলছে, তাদের বক্তব্য হচ্ছে যে হয়তো এরকম হতে পারে যে খুব রিজনেবলি ভ্যালুড হয়ে গিয়েছিল শেয়ারসগুলো বিভিন্ন কোম্পানির, ফলে প্রমোটার্সরা মনে করেছেন কিছুটা প্রফিট বুক করলে কোনো ক্ষতি নেই, সুতরাং তারা প্রফিট বুক করেছেন। এটা অবশ্য ওয়ান অফ দ্য সাজেশনস। আচ্ছা, এরপর হচ্ছে সাংঘি ইন্ডাস্ট্রিতে আদানি গ্রুপ তাদের স্টেক বিক্রি করেছেন, এবং মজার ব্যাপারটা হচ্ছে যে কত শতাংশ তারা বিক্রি করেছেন, সেটা হচ্ছে যে সাংঘি ইন্ডাস্ট্রিজে যে সেখানের যিনি কর্ণধার আর কি, রবি সাংঘি, তিনি অফার ফর সেলের মাধ্যমে 1.16% তার শেয়ার বিক্রি করেছেন, এবং অন্যদিকে অম্বুজা সিমেন্ট যেটা আদানি গ্রুপের অংশ, তারা 2.36% তারা স্টেক সেল করেছে থ্রু অফার ফর সেল। এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, বাঙালি বিনিয়োগকারীদের এটা আমাদের জানতে হবে
সেটা হচ্ছে একটা হচ্ছে অফার ফর সেল আর একটা হচ্ছে ফলো অন পাবলিক অফার। এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অফার ফর সেল হচ্ছে এমন একটা ব্যবস্থা যার মাধ্যমে এক্সিস্টিং শেয়ার হোল্ডার্সরা বা প্রমোটার্সরা তারা ইচ্ছে করলে সরাসরি স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সাধারণ পাবলিকের কাছে নিজের স্টক বিক্রি করতে পারেন। এটা এক ধরনের এক্সিট রুট বলা হয়ে থাকে প্রমোটার্সদের ক্ষেত্রে বা বড় বড় শেয়ার হোল্ডার্সদের ক্ষেত্রে। এক্ষেত্রে উদ্দেশ্যটা হচ্ছে নিজের স্টেক বিক্রি করে প্রফিট তুলে নিয়ে বেরিয়ে যাওয়া। কিন্তু ফলো অন পাবলিক অফারের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। সেখানে কিন্তু এখানে অবশ্য এই ওএফএস অফার ফর সেলে কিন্তু নতুন কোনো শেয়ার ইস্যু করা হয় না, এক্সিস্টিং শেয়ারসগুলোই বিক্রি করা হয়। কিন্তু অফার ফর সেলের ক্ষেত্রে একটা কোম্পানি নতুন শেয়ারস ইস্যু করে, তারা করে সেটা বিক্রি করার চেষ্টা করে জনগণের কাছ থেকে, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে নিউ ক্যাপিটাল রেজ করা বা নতুনভাবে টাকা তোলা। এইটা হচ্ছে মূল পার্থক্য অফার ফর সেল আর ফলো অন পাবলিক অফারের মধ্যে। এছাড়া অফার ফর সেলের ক্ষেত্রে একটা ফ্লোর প্রাইস সেট করা হয়, অর্থাৎ এর নিচে ফ্লোর প্রাইস মানে হচ্ছে তর্কের খাতিরে একটা শেয়ারের দাম ধরুন চলছে 100 টাকা, প্রমোটাররা সেই কোম্পানিতে তাদের স্টেক সেল করতে চাইছেন, তারা ফ্লোর প্রাইস রাখলেন 90 টাকা, অর্থাৎ 90 টাকার নিচে কিন্তু তারা কোনোভাবেই তাদের স্টেক বিক্রি করবেন না। অন্যদিকে কিন্তু 90 টাকার উপর যা মানে এই ফ্লোর প্রাইসটা রাখার অর্থ এখানে বিডিং অ্যালাউ করা হবে, অর্থাৎ এখানে কিন্তু যারা বিনিয়োগকারী বা ইনভেস্টার্স তার ইচ্ছে করলে বিট করতে পারবেন এবং 90 টাকা থেকে শুরু হবে, 90 টাকার ওপরে কিন্তু তারা বিট করতে পারেন এই সব শেয়ার্সের জন্য। এবং যে শেয়ার্সে যে দামে শেয়ার্সগুলো বিক্রি হবে সেটাকে বলা হয় কাট অফ প্রাইস। কাট অফ প্রাইস ছাড়িয়েও কিন্তু শেয়ারের দাম বৃদ্ধি পেতে পারে। সুতরাং এইটা হচ্ছে কিন্তু অফার ফর সেল এবং এটা অবশ্যই একটা রেগুলেটরি মেজার সেবি রেখে থাকেন, কারণ যাতে কোনো রকম কোনো অনৈতিক কাজকর্ম যাতে না হয় সেই জন্য একটা ফ্লোর প্রাইস কিন্তু রেগুলেটরি মেজার হিসাবে রাখা হয়ে থাকে। এইবার চলে যাওয়া যাক যে অম্বুজা এই স্টেক সেলের মাধ্যমে 60.92 লক্ষ শেয়ার তারা বিক্রি করতে চলেছে, যেখানে রবি সাঙ্গি তিনি 30 লক্ষ শেয়ার কিন্তু তিনি বিক্রি করছেন। এটা হচ্ছে ঘটনা, অর্থাৎ দেখা যাচ্ছে কিন্তু ইলেকশনের পরই কিন্তু স্টেক সেলের কিন্তু একটা জোয়ার এসছে। যে কোম্পানি যখন পারছে তারা কিন্তু শেয়ার বিক্রি করছে এবং তারা কিন্তু একটা কথা বলছে, যখন তারা শেয়ার বিক্রি করছে তারা বলছে ফর ফিলান্থ্রপিক মেজার্স, অর্থাৎ উন্নয়নমূলক মানে জনসাধারণের স্বার্থে উন্নয়নমূলক কাজকর্ম করবেন বলে তারা এই ধরনের শেয়ার বিক্রি করছেন। যাক, সেটা কতখানি করবেন সেটা তো পরের ব্যাপার, কিন্তু এই কথাটা তারা বলে থাকেন। এটা খুব প্রিয় একটা শব্দ তাদের, ফর ফিলান্থ্রপিক মেজার্স। এবার চলে আসি হচ্ছে আরেকটা কোম্পানি, সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান সিরিয়ান ব্যাংক, সিএসবি ব্যাংক। তাদের যে প্রমোটার সেটা হচ্ছে FIH মরিশাস। এই দেশটার নামটা মনে রাখবেন, কারণ এই দেশটার মাধ্যমে কিন্তু অনেক কোম্পানিজ তারা ভারতবর্ষে কিন্তু তারা বিনিয়োগ করে থাকেন এবং যখন তাদের প্রফিট হয়ে যায় তারা কিন্তু এই দেশটার মাধ্যম দিয়েই কিন্তু তারা তাদের শেয়ার কিন্তু বিক্রি করে থাকেন। ফলে মরিশাস কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ কোম্পানি, এটা কিন্তু আমাদের বিনিয়োগকারীদের মাথায় রাখতে হবে। মরিশাস নিয়ে, সেখানকার বিনিয়োগ নিয়ে যদি সুযোগ হয় প্লিজ একটু পড়ে দেখবেন, মজা লাগবে। এখানে 595 কোটি টাকার ব্লক ডিল হয়েছে। প্রমোটার যারা FIH মরিশাস, তারা তাদের ট্রিম স্টেক করেছে, কমিয়ে এনেছে। এর আগে তাদের ছিল 49.72% স্টেক, অর্থাৎ মানে প্রায় আর কি কন্ট্রোলিং স্টেক ছিল, সেটা কমিয়ে আনছেন, এনে দাঁড়াচ্ছে সেটা 40%। 595 কোটি টাকার ব্লক ডিল হয়েছে, 1.7 কোটি টাকার শেয়ার কিন্তু হাত বদল হয়েছে 353 টাকা করে প্রতি শেয়ার। অর্থাৎ প্রমোটারদের শেয়ার বিক্রি করা নিয়ে খবরের কিন্তু শেষ নেই, বেশ মোটামুটি যদি গত 1 মাস ধরে দেখেন এবং গত 1 সপ্তাহ ধরে যদি দেখেন। এবার সেটা হচ্ছে যে মোট 2024-এ কত টাকার স্টেক সেল হয়েছে? 1,15,000 কোটি টাকার স্টেক সেল করেছেন প্রমোটাররা এবং সেটা দ্বিগুণেরও বেশি, মানে 2023-এ যা ছিল তার দ্বিগুণের বেশি, অর্থাৎ 161% বেশি প্রমোটাররা স্টেক সেল করেছেন এবং গত 10 বছরে এটা সর্বোচ্চ, অর্থাৎ গত 10 বছরে এত পরিমাণ টাকার স্টেক সেল প্রমোটাররা কিন্তু কখনো করেননি। এবার
এবার এটা আমি নিয়েছি ইকুইটি মাস্টার থেকে, তাদের অবশ্য অন্য বক্তব্য। বলছেন যে এখানে কারা বেনিফিট করেছে, কোন কোন সেক্টরে স্টেক সেলের জন্য, একটা হচ্ছে পাওয়ার, ফিনান্সিয়াল সার্ভিসেস, অটোমোবাইলস, টেকনোলজিস, মেটালস মাইনিং প্রভৃতি। এবং তার মানে ক্যাশিং আউট, তাদের বক্তব্য অনুযায়ী ক্যাশিং আউট হচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিতেই এই ধরনের প্রমোটাররা বেশি স্টেক সেল করছেন। তবে তাদের বক্তব্য অনুযায়ী যে এটা খুব একটা খারাপ কিছু না, অর্থাৎ ইকুইটি মাস্টারের বক্তব্য অনুযায়ী খারাপ কিছু নয়, কারণ প্রমোটাররা নিজেদের কিছুটা প্রফিট টেবিল থেকে তুলে আনার চেষ্টা করছে, এতে কোনো অনৈতিক কাজ ডেফিনেটলি নয়। কিন্তু টাইমিংটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক কখন সেল করছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন বিনিয়োগকারীদের মনে কিন্তু থাকতেই পারে। তার মানে এটাও না তারা বলে দিচ্ছেন যে এর মানে যে প্রাইস ক্র্যাশ করবে এরকম নয়, এবং অত্যাধিক দাম হয়ে গেছে এটাও নয়, কিন্তু তারা কিছুটা প্রফিট বুক করতে চাইছেন। আচ্ছা, এইবার হচ্ছে যে তাদের কোট করছি আমি, ইকুইটি মাস্টার, এটা আমি ক্যাপিটাল মানি কন্ট্রোল থেকে আমি কোট করছি। Promoters are selling because they are getting good valuations in a bull market. Investors should study the underlying cash flow and the fundamentals of the company while investing because that is what is most important. কিন্তু বলছেন বটে, মানি কন্ট্রোলে একজন ভদ্রলোক বলছেন, পূর্বেশ শেলাৎকার বলছেন বটে যে ক্যাশ ফ্লোর উপর নজর দিন, ফান্ডামেন্টালসের ওপর নজর দিন, কিন্তু এর সঙ্গে এটাও বলা উচিত যে প্রমোটার স্টেকও কিন্তু নজর দেওয়া উচিত। এটা কিন্তু আমি জানি না কেন বলছেন না, বলা তো ডেফিনেটলি উচিত। হ্যাঁ, 3-4% অবশ্যই যদি প্রমোটার স্টেক সেল করেন, করতেই পারেন, সেটা তার নিজস্ব কোম্পানি, তিনি কেন স্টেক সেল করবেন সেটার জন্য তিনি কাউকে জবাবদিহি করতে বাধ্য নন, এটাও সত্যি। কিন্তু ইনভেস্টার্সদের চিন্তা তো বৃদ্ধি হয় যদি একটা কোম্পানি দেখা যায় কোয়ার্টার আফটার কোয়ার্টার ক্রমাগত তার কিন্তু স্টেক সেল করে যাচ্ছেন, সেইটা একটা নজর কিন্তু দিতেই হবে। এবার প্রমোটার্সরা কি কি কারণে স্টেক সেল করে থাকেন? এক, ক্যাপিটাল রিকোয়ারমেন্টস, তাদের টাকার প্রয়োজন হয়েছে, সুতরাং টাকা তোলার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে নিজের হাতে থাকা শেয়ার বিক্রি করে দেওয়া, সেটা তারা করছেন। এ দিয়ে তারা ঋণ মেটাতে পারেন, এক্ষেত্রে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে মানে বৃদ্ধি করতে পারেন, নতুন কোনো প্রজেক্টের জন্য টাকা ঢালতে পারেন, এটার জন্য সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্যাপিটাল রিকোয়ারমেন্টস। এছাড়া ডাইভার্সিফিকেশন, অন্যান্য অ্যাসেটে তারা বিনিয়োগ করতে চাইছেন যেটা তাদের হয়তো মনে হচ্ছে তাদেরকে বেশি রিটার্ন দিতে পারেন, তার জন্য প্রমোটাররা স্টেক সেল করতে পারেন। নিজস্ব ব্যক্তিগত ফিনান্সিয়াল নিডস, ওই আগে বলেছিলাম ফর ফিলান্থ্রপিক পারপাসেস, সেটার জন্যও তারা কিন্তু তাদের শেয়ার্স বিক্রি করতে পারেন। মার্কেট কন্ডিশন, যদি মার্কেট কন্ডিশন তাদের মনে হয় যে বেশ ফেভারেবল হয়েছে, শেয়ারের দাম বেশ বেড়ে চড়ে উঠেছে, তখন তারা ইচ্ছা করলে তাদের স্টেক সেল করতে পারেন। ঋণ মেটাবার জন্য তো আগেই বলেছি। এছাড়া এক্সিট স্ট্র্যাটেজি, অনেকেই এই একটা কোম্পানিতে কিন্তু স্টেক সেল করে তারা বিক্রি করে তারা চলে যেতে চান, কারণ তাদের মনে হচ্ছে তারা যথেষ্ট প্রফিট করেছে। প্রমোটার তো একজন নাও থাকতে পারে, অনেক প্রমোটার্স থাকতে পারে, তার মধ্যে কারো কারো মনে হতে পারে যে ভাই আমি এখানে স্টেক সেল করে বেরিয়ে যাব, আমি অন্য কোনো ভেঞ্চার্সে ইনভেস্ট করব। এইবার চলে আসি বেদান্ত নিয়ে। আপনারা প্লিজ এটা মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ যে বেদান্ত কেন নিজের স্টেক বিক্রি করছে, এই নিজের কোম্পানির স্টেক কেন বিক্রি করছে, প্রমোটার কেন বিক্রি করছেন। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এবং চিন্তার ব্যাপার যে যখন বেদান্ত রিসোর্সেস বলে দিচ্ছেন, তাদের কর্ণধার অনিল আগরওয়াল বলে দিচ্ছেন যে আমরা স্টেক সেল করব না, কোনো প্রয়োজন নেই, আর অথচ কয়েকদিনের মধ্যেই কিন্তু তারা স্টেক সেল করে দিচ্ছেন। এর পেছনে কারণটা কিন্তু বোঝা যায় না, এবং এটা কি বিনিয়োগকারীদের উল্টো পথে চালিত করা হচ্ছে কিনা আমি জানি না, এটা তো বেটার সেবি বলতে পারবেন, সেবি কোনো অ্যাকশন নেবেন কিনা সেটা পরের ব্যাপার। কিন্তু মুদ্রা কথা, বেদান্ত রিসোর্সকে নিয়ে বহু যারা যেগুলো ক্রেডিট রেটিং এজেন্সিস তারা চিন্তিত, বড় বড় ব্রোকিং হাউসেস চিন্তিত, বড় বড় হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস চিন্তিত, কারণ অনিল আগরওয়ালের যে মূল কোম্পানি বেদান্ত রিসোর্সেস, তার এখনো অবধি $6 বিলিয়ন তার ধার রয়েছে, বাজারে দেনা রয়েছে, অর্থাৎ $6 বিলিয়ন মানে আনুমানিক 5 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, তাই না? গত 3 বছরে তারা 2,24,000 কোটি টাকার দেনা মিটিয়েছেন বটে, কিন্তু এখনো এই 5 লক্ষ কোটি টাকার আনুমানিক আশেপাশে তাদের ঘাড়ে কিন্তু দেনা রয়েছে। এবং শুধু তাই না, তারা বলছেন যে সামনের কয়েক বছরে, সামনের মোটামুটি তারা
আরও তারা যেটা চাইছেন যে আমি বলছি যে হ্যাঁ মোটামুটি প্রায় 3 লক্ষ কোটি টাকা না, প্রায় ধরুন মোটামুটি 3.5 লক্ষ কোটি টাকার উপর তাদের ঘাড়ে দেনা তারা মিটিয়ে দিয়েছেন। আরও 3 লক্ষ কোটি টাকার সামনে 3 বছর তারা মেটাতে চাইছেন বা মেটাবার কথা বলছেন এই জন্যে। এবং যেটা হচ্ছে যে এই এত দেনার ফলে কিন্তু বেদান্ত লিমিটেডের সম্বন্ধে যে চিন্তা ভাবনা বিভিন্ন এই ক্রেডিট রেটিং এজেন্সিসগুলো সেইটা কিন্তু তাদের রেটিংসগুলোকে অ্যাফেক্ট করছে, এবং রেটিংস যদি অ্যাফেক্ট করে তাদের বাজার থেকে কিন্তু আরও ক্যাপিটাল তুলতে, বাজার থেকে মানে টাকা তুলতে তাদের কিন্তু সমস্যা হবে। মনে রাখতে হবে এই ক্রেডিট রেটিংসগুলোর জন্যে কিন্তু নির্ধারণ করা সম্ভব হয় একটি কোম্পানি ঠিক বাজার থেকে কতখানি টাকা তুলতে পারবে। একটা কোম্পানির ঘাড়ে যদি অত্যাধিক দেনা থাকে সেক্ষেত্রে ব্যাংকসগুলো, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজগুলো কিন্তু টাকা দিতে রিফিউজ করতে পারে। যদি তারা বাজারে বন্ড ছাড়ে সেক্ষেত্রেও কিন্তু পাবলিক সেই বন্ড কিনতে অস্বীকার করতে পারে, এটা মাথায় রাখতে হবে। এবার বলে দিই যে দুটো কোম্পানি কারা তারা স্টেক সেল করেছে। অবশ্য এই সময় মানে ঠিক আগের দিন ফিনসাইডার ইন্টারন্যাশনাল কোম্পানি তারা স্টেক সেল করেছে, এবং টুইন স্টার যে এই বেদান্ত লিমিটেডের ওয়ান অফ দ্য প্রমোটার্স তারা কিন্তু স্টেক সেল করেছে গত কয়েক মাসের মধ্যে, একবার না একাধিকবার। এবার চলে আসি হচ্ছে তবে বেদান্তর শেয়ারের ওপর কি এর কোনো নঙ্গার্থক প্রভাব পড়েছে, কোনো নেগেটিভ প্রভাব পড়েছে কি সেটা আমাদের বুঝতে হবে। উত্তর হচ্ছে সারপ্রাইজিংলি না। কেন? কারণ এরা স্টেক সেল করছেন এবং এদের বক্তব্য এই যে আমরা স্টেক সেল করলাম, এই যে টাকাটা তুললাম, এটা দিয়ে আমাদের ঘাড়ে যে দেনা রয়েছে সেটা মেটাবার চেষ্টা করব, এইটা হচ্ছে তাদের বক্তব্য। এইবার যেটা হচ্ছে আরেকটা, তার ফলে যেটা দাঁড়িয়েছে যে এই ধরনের যদি একটা কোম্পানি বলে যে আমরা নিজেদের হাতে আমাদের নিজস্ব শেয়ার্স বিক্রি করছি দেনা মেটাবার জন্য, তখন কিন্তু বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে ওঠেন ওই একটি কোম্পানি সম্বন্ধে। ফলে দেখবেন যে বেদান্ততে স্টেক সেল হওয়া সত্ত্বেও কিন্তু শেয়ারটিতে গত এক বছরে 2024 সালে এবং গত 5 বছরে কিন্তু আমরা দেখছি একটা সিগনিফিকেন্ট রাইজ হয়েছে, বিনিয়োগকারীরা কিন্তু তার প্রতি কনফিডেন্স দেখাচ্ছেন। এবার 27 জুন অবধি মিড মার্কেট অবধি বেদান্ত শেয়ার্স এখন অবধি 71% অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, অর্থাৎ মাত্র কয়েক মাসের মধ্যে 71% বেড়েছে। গত এক বছরে বেদান্তর শেয়ারের দাম বেড়েছে 57% এবং গত 5 বছরে বেদান্তর শেয়ারের দাম বেড়েছে 152%। এই তথ্যটা আমি নিয়েছি গুগল ফিন্যান্স থেকে। এইবার চলে আসি যে কেবলমাত্র পাবলিক শেয়ার হোল্ডিং কেন, কোন কোন ইনস্টিটিউশনস এই বেদান্ত শেয়ার্স কিনে রেখেছেন। এর মধ্যে অনেক মিউচুয়াল ফান্ড হাউসেস রয়েছে। আসুন দেখে নিই যে কোন কোন মিউচুয়াল ফান্ড হাউসেস বা তাদের কোন কোন স্কিম বেদান্ত শেয়ার্স কিনে রেখেছে। তবে একটা কথা বলে নেওয়া ভালো যে এরা কিন্তু নিজেদের সময় অনুযায়ী এরা বেদান্ত শেয়ার কেনে বা বেচে, সুতরাং এক্স্যাক্টলি এই যে তথ্যটা আমি পেয়েছি সেটা মোটামুটি কয়েকদিন আগে নেওয়া, তার মধ্যে যদি কোনো অদল বদল হয়ে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে সেটা রিফ্লেক্ট করবে না, পরবর্তী কোয়ার্টারে সেটা রিফ্লেক্টেড হবে, আগে জানিয়ে রাখছি। এই মুহূর্তে যেটা হাতের তথ্য আছে, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের মধ্যে এইচডিএফসি ইকুইটি ফান্ড এবং এইচডিএফসি টপ 100 এরা কিন্তু বেদান্তর শেয়ার কিনে রেখেছে। তারপর আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ডের মধ্যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্লু চিপ ফান্ড এবং আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড এরা নিজেদের এই স্কিমসগুলোতে বেদান্ত কিনে রেখেছে। এসবিআই মিউচুয়াল ফান্ডের মধ্যে এসবিআই ব্লু চিপ ফান্ড এবং এসবিআই ম্যাগনাম মাল্টিপ্লায়ার প্লাস এরা নিজেদের পোর্টফোলিওতে বেদান্ত রেখেছে। এক্সিস ব্লু চিপ ফান্ড এরা কিন্তু নিজেদের পোর্টফোলিওতে বেদান্ত শেয়ার কিনে রেখেছে। এছাড়া অন্যান্য মিউচুয়াল ফান্ড হাউসেসগুলো এবং তাদের স্কিমসগুলো বলছি, আদিত্য বিড়লা সান লাইফ ফ্রন্ট লাইন ইকুইটি ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। কোটাক স্ট্যান্ডার্ড মাল্টি ক্যাপ ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। ইউটিআই ইকুইটি ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। ডিএসপি ইকুইটি ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া ব্লু চিপ ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। রিলায়েন্স লার্জ ক্যাপ ফান্ড এদের কাছে রয়েছে বেদান্ত। তার মানে বোঝা যাচ্ছে যে কেবলমাত্র সাধারণ বিনিয়োগকারী না, ভালো ভালো মিউচুয়াল ফান্ড স্কিমসগুলো কিন্তু বেদান্ততে কিন্তু ইনভেস্ট করে রেখেছে।
এবার চলে আসে হচ্ছে বেদান্তর ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা, যেটা আমি সবসময় করে থাকি। কারণ একটা কোম্পানি যদি ফান্ডামেন্টাল সম্বন্ধে আলোচনা না করি, একটা কোম্পানি যদি ফান্ডামেন্টালস ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীদের সেই কোম্পানিতে বিনিয়োগ করে লাভ হয় না। দেখুন, মার্কেট ক্যাপিটাল এই মুহূর্তে 1,63,446 কোটি টাকা, অদল বদল হতে পারে যে কোনো মুহূর্তে। কারেন্ট প্রাইস 440 টাকার কাছাকাছি। 52 উইক্স হাই গিয়েছিল 507 টাকা, 52 উইক্স লো ছিল 208 টাকা। স্টক পি কিন্তু একটু উঁচুর দিকে 44.4, প্রাইস টু বুক ভ্যালু সেটাও উঁচুর দিকে 5.33। ডিভিডেন্ড ইল্ড সাংঘাতিক ভালো 6.7%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ভীষণ ইমপ্রেসিভ 20.9, কিন্তু রিটার্ন অন ইকুইটি জঘন্য 10.5। তার কারণ হচ্ছে ঘাড়ে অত্যাধিক ঋণ নিয়ে বসে থাকা। অপারেটিং প্রফিট মার্জিন 24.6 রিজনেবল। প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও কিন্তু নেগেটিভ, অর্থাৎ ভ্যালু ডিস্ট্রাকশন হচ্ছে। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 7.77। এন্টারপ্রাইজ ভ্যালু দেখুন 2,46,880 কোটি টাকা, অথচ মার্কেট ক্যাপ মাত্র 1,63,446 কোটি টাকা। তার মানে এর ঘাড়ে কিন্তু বিপুল পরিমাণ ঋণ রয়েছে কোম্পানিটা। আর এন্টারপ্রাইজ ভ্যালু টু এবিট বা অপারেটিং প্রফিট যাই বলুন না কেন, সেটা হচ্ছে 9.10। এটা মাথায় রাখতে হবে, এন্টারপ্রাইজ ভ্যালু টু এবিট যত কম হয় তত বেটার। ফ্রি ক্যাশ ফ্লো গত 3 বছর হয়েছে 63,166 কোটি টাকা, গত 3 বছরের কিউমুলেটিভ হিসেব। ডেট টু ইকুইটি অত্যন্ত হাই, যেখানে 1-এর কম থাকার কথা বলা হয়, সেখানে 2.85। এটা প্লিজ কিন্তু মাথায় রাখবেন। এইবার পারফরমেন্স দেখি বেদান্তর, বিশেষ করে কিভাবে পারফরমেন্স বুঝবো। একটা হচ্ছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ কি, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ কি, অর্থাৎ সিএজিআর হিসাবে। গত 3 বছরেরটা বলছি, 10 বছর, 5 বছর, 3 বছর, তিনটেই দিয়ে দিয়েছি। এরা দেখে নেবেন, ভিডিওর শেষে পাওয়ার পয়েন্ট করে দিয়ে দিয়েছি, ভিডিও ফর্মে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। গত 3 বছরে কম্পাউন্ডেড সেলস গ্রোথ ইমপ্রেসিভ 18% হারে বেড়েছে, কিন্তু প্রফিট গ্রোথ গত 3 বছরে -33%, অর্থাৎ প্রফিট কমেছে গত 3 বছর ধরে। সেটা আমি এটাও দেখিয়ে দেবো, গত 13টা কোয়ার্টারে প্রফিট কিন্তু ক্রমাগত বেদান্তর কিন্তু কমে আসছে। রিটার্ন অন ইকুইটি গত 3 বছর ইমপ্রেসিভ 22%। এবার তাহলে পয়েন্টস যেগুলো বেদান্ত সম্বন্ধে আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্লিজ ব্যালেন্স শিটে গিয়ে দেখবেন যে রিজার্ভস অফ বেদান্ত ক্রমাগত ডিপ্লিট করে যাচ্ছে গত কয়েক বছর ধরে, এবং প্রায় হাফ হয়ে গেছে আজ থেকে মোটামুটি 9-10 বছর আগে যা ছিল। তার কারণটা হচ্ছে বেদান্ত অত্যাধিক পরিমাণ ডিভিডেন্ড দিয়ে চলেছে। হতে পারে এর মধ্যে এর মাঝখানে লস করেছে কয়েকবার, সেটা কিন্তু রিজার্ভ, যখনই কোনো কোম্পানি লস করে তখন কিন্তু রিজার্ভস থেকে সেই পরিমাণ টাকাটা কিন্তু কেটে নেওয়া হয়, ফলে রিজার্ভস কিন্তু কমতে থাকে একটা কোম্পানি যখন লস করে। এছাড়া যেটা রয়েছে যে প্রফিটেবিলিটি ইস্যুস রয়েছে, সেটা অবশ্যই বোঝা যায় যে তারা বিভিন্ন কোয়ার্টারে কিন্তু লস করেছে, সব কোয়ার্টারে না, কি কয়েকটা কোয়ার্টারে। তার ফলে তার কিন্তু প্রভাব সরাসরি পড়েছে রিজার্ভসের ওপর। এছাড়া হতে পারে তারা কিছু কিছু ক্ষেত্রে তারা ডেট রিপেমেন্ট করার চেষ্টা করেছে রিজার্ভস থেকে। এবার লং টার্ম এবং শর্ট টার্ম বরোয়িংস কিন্তু সিগনিফিকেন্টলি বৃদ্ধি পেয়েছে। কি লং টার্ম বরোয়িংস, কি শর্ট টার্ম বরোয়িংস, সোজা কথা হচ্ছে লোন বা ঋণ, সেটা কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। সেটা কিন্তু বেদান্তর জন্য অবশ্যই একটা চিন্তার কথা, যতই তার স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হোক না কেন। তবে এফআইআইস, ডিআইআইস গত কয়েকটা কোয়ার্টার ধরে তারা স্টেক কমাচ্ছিল, কিন্তু ডিসেম্বর 2023-এর পর হঠাৎ করে দেখা গেল তারা কিছুটা পরিমাণ তারা কিন্তু স্টেক বাড়িয়েছে বেদান্ততে। সেটা অবশ্যই প্রাইসের থেকেও বোঝা যাচ্ছে যে গত 1 বছরে বেদান্তর কিন্তু স্টক প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়েছে, এবং সেটা হচ্ছে রিসেন্ট স্টেক সেল বেদান্ততে হওয়াটা কিন্তু বেদান্তর বিনিয়োগকারীদের জন্য একটা সদার্থ প্রভাব ফেলতে পারে। এটা কোনো রকম গাইডেন্স না, কোনো শেয়ার বাই সেল অ্যাডভাইস না বা সাজেশন নয়, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে বাঙালি বিনিয়োগকারীদের শেয়ার বাজার সম্বন্ধে অ্যাওয়ারনেস বৃদ্ধি করাই হচ্ছে উদ্দেশ্য। শেয়ার মার্কেট সম্বন্ধে জানা, বিভিন্ন স্টক সম্বন্ধে জানা, তার ফান্ডামেন্টাল সম্বন্ধে জানা, ম্যাক্রো ইকোনমিক্সের প্রভাব বিভিন্ন কোম্পানিজের ওপর, সেটা নিয়ে কিন্তু আলোচনা এখানে। আবার বলে দিচ্ছি, কেবলমাত্র এটা কিন্তু একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের কিন্তু জ্ঞান বৃদ্ধি করার জন্য। এরপর চলে আসি হচ্ছে প্রফিট সেল এবং প্রফিট লস এবং সেলসের একটা পরিসংখ্যান। গত 13টা কোয়ার্টারে মার্চ 2021 সালে সেলস ছিল 28,206 কোটি টাকা, সেটা মার্চ 2024-এ বেড়েছে 35,509 কোটি টাকা অবধি বেড়েছে। নেট প্রফিট মার্চ 2021 সালে একটা কোয়ার্টারে ছিল 7,628 কোটি টাকা, মার্চ 2022 অবধি ভালো ছিল 7,261 কোটি টাকা, কিন্তু তারপর ক্রমাগত জুন 2022 থেকে যে মার্চ 2024 ক্রমাগত প্রফিট কিন্তু কমেই গেছে, এবং সেপ্টেম্বর 2023 কোয়ার্টারে 915 কোটি টাকার কিন্তু লসও এই কোম্পানি দেখিয়েছে। মার্চ 2024-এ তাদের প্রফিটের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 2,275 কোটি টাকা। এটা চিন্তার কিন্তু একটা ব্যাপার বটে। এবার প্রমোটার হোল্ডিং দেখুন কমেছে। জুন 2021 থেকে যদি দেখি,
গত মোটামুটি 12টা কোয়ার্টারে ক্রমাগত কমে গেছে। মার্চ 2024-এ 61.95% কিন্তু তাদের প্রমোটার হোল্ডিং রয়েছে। এফআইআইস জুন 2021-এ 10.29% ছিল, সেটা অনেকটা কমে গিয়েছিল। ডিসেম্বর 2023-এ প্রায় 2.5% তাদের কিন্তু স্টেক কমে গিয়েছিল, তারপর মোটামুটি 1% মতন বাড়িয়েছে মার্চ 2024-এ। এছাড়া ডিআইআই ছিল 10.6% তাদের হোল্ডিং, জুন 2021-এ সেটা বেড়েছে, অবশ্যই সারপ্রাইজিংলি বেড়েছে। মার্চ 2024-এ 13.15%। পাবলিক হোল্ডিং 13.61% ছিল জুন 2021-এ, মার্চ 2025-এ 15.86। এটা বিশেষ মানে খুব বেশি চেঞ্জেস হয়নি, পাবলিক শেয়ার হোল্ডিং কম থাকায় কিন্তু ভালো। এবার একটা কথা বলে রাখা দরকার যে এখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের কিন্তু কিছুটা, খুব সামান্য হলেও 0.1%-এর উপরে কিন্তু স্টেক রয়েছে। যাই হোক, আজকের এত পর্যন্তই। যদি এই এপিসোড আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। যদি মনে হয় যে বাঙালি বিনিয়োগকারীদের এই এপিসোড কাজে লাগবে, প্লিজ এটা নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে প্লিজ শেয়ার করে দেবেন। এবং আরেকটা কথা, যে বহু মানুষ এই এপিসোডসগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান, তাদেরকে একান্ত অনুরোধ, যদি সত্যি মনে হয় এটা বাঙালি বিনিয়োগকারীদের কাজে লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন। ওই একটা স্ট্যান্ডার্ড ডিসক্লোজার আমাকে দিতে হবে। দেখুন, যে কোম্পানিটাকে নিয়ে আমি আলোচনা করলাম বেদান্ত, প্রাইমারিলি সেই কোম্পানিতে আমার কোনো স্টেক নেই বা আমার পরিবারের কোনো মানে সদস্যের কাছে কিন্তু এই স্টেক কিন্তু নেই এই কোম্পানিতে। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।